কথা বলছিলাম 2025-এ মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার তামিল মুভি নাম কুলি এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় ইশারা করে তারা হাতুর বাটাল নিয়ে মাঠে নামে। বাট ভাই তো আর তাদের মতো না, সে সুপার হিরো, সাইজ করে দেয়। সবাইকে বসানো হলে যাকে ধরেছিল তার বাদন খুলে জিগায় ঘটনা কি, সে কি নিয়ে পালাচ্ছিল, এসব ডকুমেন্ট কি। সে বলে যে ডকুমেন্টগুলো দেখছেন এগুলো বাইরের দেশের হাই প্রোফাইল ক্লায়েন্টের ডিটেলস। ক্লায়েন্ট? জি, আপনি যতটা সহজ বা নর্মাল দেখছেন এখানে এমন কিছু না। এখানে উপরে চলে একটা, ভিতরে আর একটা। কাজের কথা বলে ওয়ার্কারদের নিয়ে আসা হয়, টেস্টের নামে তাদের পুরো মেডিকেল ডিটেলস নেওয়া হয়। তারপর যাদের যাদের হার্ট ম্যাচ করে এসব ক্লায়েন্টদের কারোর সঙ্গে তাদের আলাদা করে রাখা হয়। হাই লেভেলের সুবিধা দিয়ে, ভালো খাবার দাবার দিয়ে তাদের রাখা হয়। তারা ভাবতেও পারে না তাদের সঙ্গে কি হতে চলেছে। এর মাঝে হার্ট ট্রান্সফার করে নেওয়া হয়। ট্রাফিকিং এর বড় একটা আস্থানা এটাই, কিন্তু সাইমন ছাড়া এটা আর কেউ জানে না। আমার কাজ ছিল এই ডকুমেন্ট নিয়ে আমার বসকে দেওয়া, কিন্তু ওরা ধরে ফেলে। সেই ফর্মগুলোর মাঝে দেবাপ্রীতির ছবিও দেখতে পায়, কারণ তাকেও টেস্ট করা হয়েছিল, সেও একজন সোর্স। সব শুনে তো দেবার মাথা খারাপ হয়ে যায়। এ কি বলছে, সব কি চলছে এখানে? সাইমনের উপর ভরসা করে কাজ করতে আসা কুলিদের সে এইভাবে ধোকা দিচ্ছে। ডকুমেন্টগুলো দেবা নিয়ে নেয়। রাতে দেবার একটা লোক দয়ার ব্যাপারে খবর দেয়। সে 2016 ব্যাচের কনস্টেবল ট্রেনিং নেওয়া বাটুক। ইচ্ছে করে সবার সামনে তার হাইট ওয়েট নিয়ে ভুল ধরা হয়। তারপর তাকে আন্ডার কভার এজেন্ট বানিয়ে এখানে পাঠানো হয়। ওর পুরো ডিটেলস ফাইলে দিলাম, তুমি দেখে নিও বলে সে চলে যায়। দেবা ফাইল নিয়ে তার মনে চলে যায়। পরের দিন দেবার কিছু লোক খুঁজতে খুঁজতে বাটলারে পেয়ে যায়। দেবা বলে কিছু করতে হবে না, জাস্ট ফলো কর তোরা ওকে। দুপুরে দয়া দেবাকে ফোন করে বলে তাকে আর একটা কাজ করতে হবে। কি? রাত অব্দি পোর্টে থেকে যখন আর্জুন বাড়ি যেতে চাইবে নামিয়ে দেওয়ার কথা বলে তাকে সঙ্গে নিতে হবে। তারপর কি করতে হবে সে পরে জানাবে। ওকে, তার কথা মতো রাত অব্দি অপেক্ষা করে। অর্জুন বাসায় যাবে, দেবা ডেকে নেয়। কি যেন তুমি বলতে চাইছিলে? অর্জুন তার সঙ্গে গাড়িতে ওঠে। সাইমন বাইরের দেশে গেছে মিটিং করতে। মাঝে দেবার কাছে কল আসে দয়ার, বলে ওকে বাড়ি না নিয়ে গিয়ে উপরে পাঠিয়ে দিতে হবে। দেবা রেগে যায়। কি বলছিস? পুরো দলের মাঝে এই একটা ছেলেই ভালো, আমি এটা পারবো না। তাই কি আর হয়? কায়দা তো তার হাতে, উপায় নেই। দেবার রাস্তা পাল্টে নাই। অর্জুন জিজ্ঞাসা, স্যার কি করছেন? আমাদের তো সোজা যেতে হবে। দেবার কথা নেই। অর্জুন বুঝতে পারে সামথিং রং। সাইমনের কাছে কল আসে, সে ইগনোর করে, কারণ মিটিং করছে। একটু পর দেবা এখানে এসে গাড়ি থামায়। অর্জুন একটু ভয় পাচ্ছে। দেবা বাটুল তাক করে তার দিকে, আরো ভয় পেয়ে যায়। সাইমনের কাছে আবার কল আসে। এবার সে ধরে সাইডে যায়। আর এপার থেকে একজন বলে, ভাই অর্জুন দেবার সঙ্গে, আমার সন্দেহ লাগছে। মানে সে অর্জুনকে ফলো করছিল। সাইমন নজর রাখতে বলে, ভুলভাল কিছু দেখলে যেন শেষ করে দেয়। অর্জুন ভয়ে কাঁপছে। দেবা বাটুল নিচু করে, সামনে তাকাতে ইশারা করে লাইট দেয়, আর দেখে কালিয়ানি এখানে। অর্জুন ভাবতেই পারেনি দেবা এমন কিছু করবে। দেবা বলে, চল পালিয়ে যা, তোর বাপ শহরে নেই, এটাই সব থেকে ভালো সুযোগ। স্যার যা বলছি। অর্জুন কালিয়ানির কাছে যায়। দুজন এখান থেকে পালিয়ে যাবে। তারা চলে যাক, দেবাও চলে যায়, তার তো এখানে কাজ নেই। সাইমন টেনশনে আছে, তার ছেলে দেবার সঙ্গে কি করছে, না জানি তার কি হলো। একটু পথ আসতেই দেবার কাছে দয়ার মেসেজ আসে, ওকে ছেড়ে দিয়ে তুই ভুল করলি দেবা। দেবা থেমে যায়, কি হলো কিছু বুঝতে পারে, আর ক্যামেরা জুম আউট করে এরিয়াটা দেখিয়ে পরের দিন সকালে নিয়ে আসে। দেবা যেহেতু অর্জুনকে ছেড়ে দিয়েছে, তাই দয়া ফোন করে পরের দিনে দেবাকে ধমকায়, কি বে, ওকে ছেড়ে দিতে বারণ করেছিলাম না, চল ভিডিও কল কর। ভিডিও কলে দেখায় সে পৃথিবীকে 20 তলা উপরে নিয়ে গেছে, ওখান থেকে ফেলে দিবে এমন ভয় দেখাচ্ছে। দেবা অনুরোধ করতে থাকে, দয়া হাসতে থাকে। দেবা যত অনুনয় বিনয় করছে, দয়া তত মজা নিচ্ছে। মাঝখানে হুট করে দেবা টন পাল্টে যায়। কিরে দিলীপ, পাট নিচ্ছিস দেখি? দয়া চুপ। কিবে, টন পাল্টে গেছে দেখে ভয় পেলি নাকি? কনস্টেবল দিলীপ কুমার, ব্যাচ নাম্বার 26, গন্ডারের চামড়া, শেয়ালের বুদ্ধি। কি মনে করেছিস বে, তোর থেকে চালাক আর কেউ নেই? চল লাগে ভিতরে টেনে নে। অনেক কমিনে দেখেছি বে, তোর মতো গুইসাপ একটাও দেখিনি। নে তোর মালামালের খবর নে, দেখ আছে কিনা। তার লোক গিয়ে দেখে কিছুই নেই। দয়া বলে, ভুলে গেলি ওর 2 বোন আমার কবজায়? দেবা বলে, একবার তো চেক করে দেখ। তার লোকদের গিয়ে দেখতে বল। সেখান থেকেও তাদের নিয়ে গেছে দেবার লোক। দেবা বলে, আবে হল্যান্ডার মুলা, ওখানে অর্জুনের সঙ্গে তো জাস্ট ওই মেয়েটাকেই রেখে এসেছিলাম। আমি সরে আসতেই তোর কাছে মেসেজ এলো। অর্জুন তো তোকে বলার প্রশ্নই ওঠে না। বাকি থাকলো কে? ওই মেয়ে। তার মানে সে তোকে জানিয়েছে, কারণ সে আর কেউ না, মিসেস দিলীপ কালিয়ানি, তোর বউ বে। ওরে টুইস্ট রে, কালিয়ানি দয়ার বউ, আর সে অর্জুনকে ফাঁসিয়েছে। কার মনে কি কি হচ্ছে বুঝতে পারছেন? দেবা পট্টি খুলে তার হাতে বাঁধতে বলে, আরেক মাথা গলায় বাঁধতে বলে, কারণ কুত্তার পট্টি কুত্তার গলাতেই মানায়। প্রীতি চলে যাবে, বলে স্যার ওকে একটা থাপ্পড় মারার ইচ্ছে ছিল আমার। দেবা বলে, এত জোরে মার যেন আওয়াজ তোর বাপের কান অব্দি পৌঁছায়। মেরে মুরে সে নেমে যায় নিচে। দেবার ওই লোক যারা ফলো করছিল তারা অপেক্ষা করছে, তাকে নিয়ে যায়। কালিয়ানিকে চেয়ারে বসিয়ে রেখেছে, তাকে পরে সাইজ করবে। রেবিকাকে বলে, দেবা তোর কুলি নাম্বার কি 5821 ছিল? দেবা বলে, কেন, তোর ল্যান্ডলাইনে কখনো ফোন করে কেউ এই নাম্বার বলেছে? না তো। তাহলে শোন, যে ফোন করে তোকে তোর কুলি নাম্বার বলবে সেই তোর সন্তান। দেবা যেন আকাশ থেকে বল, কি বলছিস বে, কি করে জানলি এসব, কে বলেছে তোকে? রবি বলে, শেখর বলেছে।
তোর একটা সন্তান আছে এটা বলার জন্য ও কয়েকবার মেনশনে গেছিল, কিন্তু ভয়ে বলতে পারেনি যদি তুই তার উপর অভিমান করিস। ও জানতো এই কাজের কারণে কোনোদিন হঠাৎ ওপরে যেতে পারে, তাই তোকে বলতে বলেছিল আমায়। দেবা রেগে যায়, তাহলে এতদিন একবারও বলিসনি কেন বে? ও মানে ডাবের পানি তাহলে সে ভুলে গেছিল। দেবা ফোন করে দারুকে বলে কখনো ফোন এসেছিল কিনা। সে বলে না তো ভাই, তুই ফোনের পাশে থাক, নড়বি না, আমি আসছি। আর্জুনকে বলে বেটা অল্পের জন্য বেঁচে গেছিস, এমন মেয়েকে ভরসা করবি না বলে সে চলে যায়। প্রীতি তার বন্ধুর সঙ্গে কথা বলে, তারা ঠিক আছে। আর্জুন কালিয়ানির কাছে গেলে সে কান্না শুরু করে যে দয়া তার বাবা মাকে বন্দি বানিয়ে তাকে জোর করে এসব করাতে বাধ্য করেছে, সে তাকে সত্যিই ভালোবাসে। একটা মেয়ে যেভাবে নিজেকে অসহায় বানিয়ে একটা ছেলেকে ফাঁসাতে পারে তেমনটাই করে। আর্জুন তো তাকে ভালোবাসে, তাকে কি আর মারতে পারবে? দেবার বারণ না মেনে সে কাল নাগিনীকে খুলে দেয়। নাগিনী আরেকটু অভিনয় করে তাকে জড়িয়ে ধরে। এত কান্নাকাটি দেখে আর্জুনের মায়া হয়। ভালো মনে আর্জুন যে তার উপর আবার ভরসা করবে, নাগিনী পোল্টি নেয়। কিবে যা বলবো তাই মেনে নিবি বলে চটকানা দেয়। চোখে বালু দিয়ে কন্টেনারের দরজা দিয়ে মারতে থাকে। সব থেকে ফানি ব্যাপার কি লাগে জানেন? রবি কাকু তো পানিতে ডুবেছিল, তাকে মারা ঠিক আছে, কিন্তু আর্জুন না দেবার যে দুইটা লোক ছিল তারাও তার সঙ্গে পেরে ওঠে না। মহিলা চাঁদ খান তাদেরকে খুব ব্রুটালি উপরে পাঠায় দেয়। চিন্তা করছেন? তারপর দয়াকে ফোন করে প্রীতিকে ধরতে বলে, কারণ সে হাত থেকে বের হয়ে গেলে তাদের জিনিসপত্র পাওয়া যাবে না। সে তার কাজে লেগে পড়ে। ক্যামেরা কালিয়ানিকে ফলো করে তাদের মাঝের কিছু কনফিউশন দূর করে যে সাইমন যখন দয়াকে আদর করছিল সে রাগে ফুল ছিল, তখন থেকে সে বদলে নেওয়ার জন্য চেষ্টা করছিল। আর্জুনকে ফলো করতে আসা ছেলেটাকে সেই ফাটিয়ে দেয়। দিলীপ আর কালিয়ানির পরিচয় হয় ট্রেনিং এর সময়। তাদের দুজনকে আন্ডার কভার মিশনের জন্য বাছাই করা হয়। সাইমনের কাছে যেতে হবে জেনে কালিয়ানি দয়ার সঙ্গে প্ল্যান করে যে তারা সরকারের জন্য নয় তাদের জন্য কাজ করবে। একজন ধরা পড়লে আরেকজন তাকে বাঁচাবে। এইভাবে তারা এতদিন ধরে প্ল্যান করে আসছে। সাইমন বিদেশ থেকে ফেরে, তার যে লোক আর্জুনকে ফলো করছিল তাকে এমন অবস্থায় পাওয়া গেছে। সাইমন বলে আগে আমার ছেলের খোঁজ নে, পরে সব দেখছি। দেবা মেন শুনে যাচ্ছে, দয়া প্রীতিকে খুঁজে বেড়াচ্ছে। এরা এখানে একটু দাঁড়িয়ে খাবার টাবার খাচ্ছিল। একটু পর দয়া সেখানেই চলে আসে। তাকে দেখে এরা গাড়ি ভাগায়, দয়া পিছু নেয়। ওর ভাঙ্গা বাইক এই গাড়ির সঙ্গে যাচ্ছে। এগুলা কথা, আরে গাড়ি দিয়ে একটা চাপা দে তাহলে তো হয় না। তারা সোজা যাচ্ছে, দয়া তাদের গাড়িতে উঠে মারা শুরু করে, আর গাড়ি গিয়ে মাঝের লেনের সঙ্গে বেঁধে যায়। দয়া বাইরে পড়ে যায়, সবাই ব্যথা পেয়েছে, কিন্তু দয়া সবার আগে ওঠে, সবাইকে পেড়াতে থাকে। যেহেতু তার এক হাত গলার সঙ্গে বাঁধা, তাই ঠিক মতো মারতে পারছে না, কিন্তু এরা তিনজন মিলে তার সঙ্গে পারছে না। একজন প্রীতিকে নিয়ে পালায়, দয়াকে ছাড়বে, সে পিছু নেই। ওদিকে দেবা মেনশনে পৌঁছাতেই তার লোক বলে ভাই 10-12 জন লোক এসেছে, সন্দেহ হচ্ছে তারা বাহিরের। দেবা বলে ঠিক আছে আমি দেখছি বলে এদের কাছে আসে। দেবার সন্দেহ এরাই তার মেয়ে হবে বা এদের মাঝে কেউ হবে। এরা তো দৌড়ের উপর আছেই। দেবা খুব নরম করে তাদের সঙ্গে কথা বলছে, তোমরা তো শেখরেরই মেয়ে না, তোমরা 3 বোনই শেখরের মেয়ে। সে একটু ইশারাতে বুঝাতে যাচ্ছে যে কেউ তার মেয়ে কিনা। বাট এরা কি করে জানবে? নিজের সন্তানের কথা ভেবে তার চেহারার মাঝে আলাদা একটা অনুভূতি দেখা যাচ্ছে। কি বলেন? ওদিকে এরা স্টেশনে পৌঁছে যায়। দেবার লোক এসে কানে কি যেন বলে। দেবা বলে ঠিক আছে তাহলে তোমরা আরাম করো, প্রীতি এই এলো বলে প্রীতিকে নিয়ে মুরব্বী ট্রেনে উঠে পড়ে। পেছনে জিনের বাদশা আছেই। দেবা এদের গেট বাহির থেকে লাগিয়ে দেয়। তাকে আদর করতে আসা লোকেরা সামনে আসে। দেবা তাদের খাদ্যের যত্ন শুরু করে দেয়। দয়া এদের পিছে পড়ে আছে, তার সঙ্গে কেউ পাচ্ছে না। বগির ভিতরে দিয়ে যেতে যেতে শেষে এখানে এসে আটকে যায়। দেবার যে লোকজন ছিল দয়াকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা তার সঙ্গে পারে না। এখন তো এরা আটকে গেছে, সামনে যেতে পারছে না। এখানে প্রীতির মনে পড়ে তার বাবার কথা। সে তাকে একবার বলেছিল, বেটি যদি আমি না থাকি আর তোর বাঁচা মরার প্রশ্ন আসে বা এমন মনে হয় যে আমাকে তোর প্রয়োজন, তখন একটা নাম্বার বলে, এখানে কল করে 20 নাম্বার 8521 বলবি, তোর কাজ হয়ে যাবে। প্রীতি জিজ্ঞেস করে কে কি কেন, কাকু কিছু বলেনি সেই সময়। এখন প্রীতির সামনে সেই সময় এসেছে, সে কাকু থেকে ফোন নেয়। দয়ার সামনে আসবে, একজন মহিলা তাকে থামায়, মেয়েটার পেছনে পড়ে আছিস কেন? সে তাকে হ্যান্ডেল করুক, প্রীতি ফোন লাগায়। রিং হয়, দেবার সে পুরনো ল্যান্ড ফোনটা বাজছে। দাঁড়া খবর দেয়, ভাই ফোন এসেছে। দেবার মনে শক্তি এসে যায়, নিশ্চয়ই তার সন্তান ফোন করেছে। সবাইকে সাইজ মাইজ করে দৌড় দেয়। দয়া লোকজনকে ধাক্কা মাক্কা পাকা দিয়ে প্রীতিকে ধরতে আসছে। লোকাল লোকজন তাকে থামানোর চেষ্টা করছে। দেবা এসে ফোন ধরে। প্রীতি বলে ওঠে, আপনার কি 20 নাম্বার এত? আমি প্রীতি বলছি, আমার বাবা বিপদে পড়লে এই নাম্বারে ফোন দিতে বলেছিল, আমি খুব বিপদে আছি। অমুক ট্রেনে স্টেশনের নাম বলবে। দেবাকে মারতে গিয়ে চোটটা লাগে দেয়ালে, যাতে ফোনের ওয়্যার কেটে যায়। কেমনটা লাগবে? রাগ হয়ে শালাকে বসায়। ওদিকে দয়া এসেও প্রীতিকে ধরে ফেলে। খুব বাজে এক অবস্থা, শেষ করে দিবে। মুরব্বী পেছন থেকে তাকে আদর করে। দেবা তার লোককে ট্রেনের নাম বলে প্রতিটা স্টেশনের লোক দাঁড়া করে রাখতে বলে। এখন ব্যাপারটা যেহেতু নিজের মেয়ের, কচু কাটা শুরু করে। দয়া মুরব্বীকেও ধরে ফেলে। মুরব্বী প্রীতিকে বাঁচাতে তাকে সঙ্গে নিয়েই ট্রেন থেকে নেমে যায়। ট্রেন চলে যায়, দয়া কিছু করতে পারে না। বাট মুরব্বীকে দেবা তার লোকের নাম্বারে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু ফোন ধরবে কে? দয়ার কাছে ফোন আসে কালিয়ানির, বলে সে মিস করেছে। কালিয়ানির বলে আচ্ছা ওকে ছাড়, আমি দেখছি, তুই অমুক স্টেশনে যা, পার্কিং লটে কার আছে, মালটা ওখানে আছে, কি করতে হবে জানিসই তো। দয়া জিগাই বুঝছি, কিন্তু তুই কই? কালিয়ানি বলে আমি কি এমনি তোকে লাইভ লোকেশন শেয়ার করতে বলেছিলাম? আমি ওকে দেখে নিচ্ছি, তুই যা। হারামগাদি এখানেই আছে। সাইমন রেডি হচ্ছিল, তার কাছে ফোন আসে, স্যার টিভি কনসাইনমেন্ট রেডি হয়ে গেছে, আপনি একবার এসে চেক করলে আমরা ডিসপ্যাচ করে দিব। আর স্যার দাহা বের হয়ে পড়েছে, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমি আসছি।
দয়া স্টেশনে এসে সেই গাড়িটা খুঁজতেছে যেটার কথা কালিয়ানি বলেছিল। সাইমন একটা সেমিনারের মতো রুমে আসে যেখানে অনেকগুলো মনিটর রাখা আছে। অপারেটর বলে, স্যার আপনার ফোন দিন, আমি কানেক্ট করে দিই। দয়া সেই গাড়ি পেয়ে যায়, সামন থেকে এটা খুলে নিয়ে ভিতরে যায়। সাইমনের ফোনে ভিডিও কল আসে, অপারেটর স্ক্রিনে কানেক্ট করে দেয়, রিসিভ করে দেখে দয়া ভিডিও কলে। তাকে দেখে তো সাইমন অবাক, কারণ সে জানে দয়াকে দেবা সাইজ করেছে। দয়া হারমোনিয়াম কি করে দেখুন। সে সাইমনকে বলে, স্যার আমি পুলিশের লোক ছিলাম কিন্তু 1 বছর অবধি, তারপর আপনার হয়ে কাজ করেছি। আপনার টিমে যতগুলো পুলিশের লোক ধরা পড়েছে সবার বস ছিল দেবা। দেবা সবাইকে কন্ট্রোল করতো। দেবা এসে আমাকে ভয় দেখায়, আমার বউ তার কবজায় স্যার, ও যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। দেবা এখনো আমাকে দেখছি, ওর কথা মতোই আমি আপনাকে কল দিয়েছি। কারণ ক্যামেরা ঘুরালে দেখে আর্জুন মুক্ত বাধা, সে মাথা নাড়ছে। দয়া আর্জুনকে সাইমনের সামনেই, এই জায়গাটা আসলেই খারাপ লাগে। দয়ার পরে এতটা রাগ ওঠে, মন চাইছিল শালার টাকলার উপর সুপারি রেখে হাতুড়ি দিয়ে একটা বাড়ি দেয়। অনেকবার ট্যাপ করে আর্জুনকে শেষ করে আবার বলে, স্যার আমি যদিও নিরুপায়, তারপরও আপনার একটা উপকার করি। রাজশেখরের মেয়ে অমুক স্টেশনে নামতে চলেছে, আপনি চাইলে ওকে ধরতে পারেন বলে ফোন কেটে দেয়। মাঝে সাইমন একটা কথাও বলেনি। ফোনটা কাটার সঙ্গে সঙ্গে সে এত জোরে চিল্লে ওঠে, কারণ তার একমাত্র ছেলে ছিল। ওদিকে দেবাকে মারতে আরো লোক চলে আসে, মেবি সাইমনের লোক। দেবা ফোনেই লেগে আছে কিন্তু আপডেট পাচ্ছে না। এই মশা মারা কামান চালানো পালোয়ান কই থেকে এসে ডায়লগ মারা শুরু করে, মান্ডিয়া থেকে তোরা কুলিরা পালিয়ে এসেছিস না, এখানে থাকছিস 18 জন, আজ তোদের কি হবে? মানে তার লোক দেবার সঙ্গে সেই সময় কাজ করতো যে লেবাররা ছিল, তারাও তো এখানে থাকে, সবাইকে ধরে ফেলেছে আর কি। তার বলা শেষ হলে দেবা একটা সিটি মারে, ব্যাস তার সব লোকেরা অ্যাক্টিভ হয়ে যায়, ধরতে আসা লোকদেরই সাইজ করে দেয়। দেবা বলে, ঠিকই বলেছিস বে, আমরা কুলি, কিন্তু তোর হিসেবে একটু গরমের আছে, আমরা 18 জন নই 19 জন বলে ডেকে ওঠে, হে কলেশা। সব ভেঙে চুরে সামনে আসে মুভির অন্যতম ক্যামিও ক্যারেক্টার, কান্নাডার সুপারস্টার উপেন্দ্রা অর্থাৎ কলেশা। দেবার সঙ্গে যে কুলিরা ছিল তারা সবাই খুব ডেঞ্জারাস, বাট এখানে ভদ্রভাবেই ছিল। আর যেহেতু উপায় নেই, মাঠে নেমে পড়ে। প্রীতি সামনের স্টেশনে নেমে যায়, বাইরে এসে একজনের থেকে ফোন চেয়ে নেয়, হয়তো দেবাকে ফোন করবে। কালিয়ানি সামনে আসে, দিদি। দেবা স্যার আমাকে পাঠিয়েছে আপনাকে নিতে। কোথায়? তার মেনশনে, সে ওখানে আছে, চলুন। কত ভদ্র মেয়ে। প্রীতি বোধহয় তাকে ভরসা করে তার সঙ্গে গাড়িতে ওঠে, ট্যাক্সি মনে করে গাড়িতে ওঠে। ভাইয়া অমুক জায়গায় চলুন। সামন থেকে বলে ওঠে, তোদের জায়গা আগেই ফিক্সড করা হয়েছে বলে দরজাটা লক করে দেয়। এবার কই যাবি নাগিনি? সে তাদের মারতে তার লুকানো হাতিয়ার বের করবে, তারা দা বের করে সামনে ধরে নে। গাড়ি ছেড়ে দিলে আমরা দেখি দেবার লোকরা সেটা দেখে আবার দেবাকে জানালো। দেবা গাড়ির পিছু নিতে বলে। এখানে এখনো চলছে হাডুডু খেলা। একটু পর দ্বারা দেবাকে বলে তারা হারবারে ঢুকে গেছে। দেবা কালিশাকে লোকজন নিয়ে আসতে বলে সে বাইক নিয়ে চলে যায়। সাইমন আসে, চোখে মুখে রাগের টকবগানে। কালিয়ানির ফেস দেখুন, যেন কাঁচা মরিচটাও গাছ থেকে উঠাতে জানে না। সাইমন বাঁধন খুলে দিলে সে যে একটা রিয়াকশন দেয়, মনে হয় তার কমল হাতে সে কখনো গোবরও নাড়েনি। দয়াকে ফোন করতে বলে, স্যার চল ফোন কর। দয়া কুত্তার পট্টি খুলে ফেলে। কালিয়ানি ফোন দিয়ে কান্না শুরু করে। সাইমন ভিডিও কলে আসে। কালিয়ানি ঢং করছে, দয়া ভাই তাকে বলুন না, আমি কিছু জানি না স্যার, আমার কোনো দোষ নেই, প্লিজ স্যার। সাইমন কি আর গাধা? বলে, দয়ার সঙ্গে তোর কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই স্যার, ও আমার বাবা মাকে আটকে নিয়ে এসব করতে বলে। ওপার থেকে দয়াও ঢং করছে, স্যার ও কিছু জানে না, প্লিজ ওকে ছেড়ে দিন, আমি দেবার কথা এসব করেছি স্যার, প্লিজ। সাইমন হাসতে শুরু করে, মনে করেছে এরা তাকে আবার বোকা বানাবে। কালিয়ানি কান্না করতে করতে সাইমনের পা ধরার বাহানায় নিচু হয়ে তার হাতিয়ার বের করে মারতে যাবে। সাইমন ধরে ফেলে। প্রীতি মনে করে সাইমন শেষ, কিন্তু না, সে তো কাঁচা খেলোয়াড় না। সাইমন বলে, আমার 5,000 কোটি টাকার সম্পদ, মালিক ছিল একমাত্র ছেলে, সেই সব সম্পদের লোভ না করে নিজের জোরে এসব থেকে দূরে থাকতে আলাদা জব খুঁজে নিয়েছিল। আমার সে নাদান ছেলেটাকে তুই ফাঁসিয়ে আমার সবকিছু শেষ করে দিয়েছিস। তোরা ভুলে গেছিস আমি ওর বাপ বলে তার হাত ঘুরিয়ে মালটা গলা বরাবর করে দেয়। দয়া ছেড়ে দিতে বলছে, সাইমন খ্যাঁচ করে গলার ভিতরে ঢুকে দেয়। যা আরাম গাদি। চেয়ারটা ধরে সাইমন চটকা দেয় যাতে সেই নদীর ভিতরে গিয়ে পড়ে। তবে আমার মনে হলো কম কষ্ট দেওয়া হলো, আর একটু কঠোর শাস্তি দেওয়া উচিত ছিল। কি বলেন? সাইমন দয়াকে বলে, যতদূর পারিস পালিয়ে যা, আমার হাতে পড়লে তোর চামড়া খুলে নিব। প্রীতি ভয় পাচ্ছে, এবার তো তার পালা। সাইমন তাকে ধরে, দেবা তোর কেউ হয়? প্রীতি বলে, স্যার। স্যার আসছে খারাপ। একটু পর দেবা চলে আসে। এখন তো সে জানে প্রীতি তার মেয়ে, এই জন্য তাকে দেখে তার ভিতরে অন্যরকম কিছু একটা হচ্ছে। মেয়ে বলে একটু জড়িয়ে ধরতো, কিন্তু উপায় তো নেই। সাইমন বলে, আমি তোকে ভরসা করেছিলাম, যদি তুই দয়াকে সেদিন ছেড়ে না দিতি তাহলে আজকে আমার ছেলে বেঁচে থাকতো। দেবা বলে, আমি তোর ছেলে। আমি জানি, কিন্তু কারণ তো তুই ছিলে না। চোখের সামনে নিজের সন্তানের কিছু হলে কেমন লাগে তোকে বোঝাতে চেয়েছি, কিন্তু তোর কেউ নেই। দেবা ভাবছে যাক, সে তাহলে প্রীতির ব্যাপারে এখনো জানেনি। সাইমন প্রীতিকে ভিতরে নিয়ে যেতে বলে, কারণ সেও একটা সোর্স, তার হার্ট ক্লায়েন্টকে দেওয়া যাবে। ওকে টোকে অন রেখে প্রীতিকে রেডি রাখতে বলে। সে অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে সে যেন কাজ শুরু করে। নিয়ে যাওয়া হচ্ছে। দেবা চেয়ে আছে, নিশ্চয়ই কোনো প্ল্যান বানাচ্ছে। সাইমন জানতে চায় সে কে। বন্ধুর মেয়ের জন্য তো সে এত রিস্ক নিবে না, তাহলে সে কেন তার পেছে পড়ে আছে, কাহিনী কি জানতে চায়। দেবা তার কাহিনী শুরু করে যে, আমি একজন অনাথ, বাবা মা কুল কিনারা কিছুই নেই। আমার মতো আরো 60 জন লেবারকে কুলি হিসেবে কাজে নিয়ে যায় এক কোম্পানি। প্রায় 35 বছর আগের কথা। যখন আমরা ওখানে পৌঁছলাম, আমাদের খেয়াল রাখার মতো কেউ ছিল না রাজশেখর ছাড়া।
সে আমাদের মানুষ মনে করে মানুষের মতো ব্যবহার করত। আস্তে আস্তে ওর সঙ্গে আমার এতটা বন্ধুত্ব হয়ে যায় যে ওর বোনকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। যে অনাথের কোনো পরিচয় ছিল না তাকে একটা নতুন পরিবার উপহার দেয় রাজশেখর। যে সেটের উপর ভরসা করে আমরা গেছিলাম তার কথা মতো সব কাজ করতাম, তাকে কখনো অবিশ্বাস করিনি। সে একদিন আমাদের বাইরের দেশে পাঠায়, আমাদের কাজ জাস্ট বোঝা উঠানো, ভিতরে কি ছিল কখনো ধারণা ছিল না, সন্দেহও করিনি কারণ সেটকে ভরসা করতাম। একদিন ওই দেশের পুলিশ রেড করে, তখন আমরা জানতে পারি কার্টুনের ভিতরে ঘামাচি পাউডার ছিল। মানে বুঝতে পেরেছেন তো, পুলিশ ধরার সঙ্গে সঙ্গে সেটের রূপ বের হয়ে আসে, সে হাত ঝেড়ে নেয়, আমাদের ব্যাপারে অস্বীকার করে। ওই দেশে এসব অপরাধের শাস্তি সারা জীবন জেলে বসে কাটাতে হবে। কয়েক মাস পার হলে সেখানকার কিছু অফিসার বুদ্ধি দেয়, আমাদের 400 কুলির মাঝে 100 জন যদি নিজের গায়ে দোষ নেয় তাহলে বাকিদের বাঁচানো যেতে পারে। আমরা খুব ভেবে সেই 100 জনকে বাছাই করি যাদের বিয়ে শাদী হয়নি, যার মাঝে 60 জন ছিল আমার কাছের লোক। প্ল্যান ছিল বাকিদের অন্য দেশে রোহিঙ্গা হিসেবে পাঠিয়ে দিবে। আমার কাছে অপশন ছিল দেশে ফেরার, পরিবার সঙ্গে থাকার। কিন্তু যে লোকগুলো আমার উপর ভরসা করে গেছিল তাদের ফেলে আমি কি করে আসতে পারি? কুলি ভাইদের জন্য আমি আমার পরিবার ছেড়ে দিই, বন্ধুকে ছেড়ে দিই। আমরা জানি আমাদের অন্য দেশে পাঠানো হবে, কিন্তু পরে বুঝতে পারি এমন কিছু না। তাদের প্ল্যান আমাদের সমুদ্রের মাঝে নিয়ে কেটে ফেলা, কারণ আমরা তাদের বিজনেসের বাস্তবতাটা ধরে ফেলেছিলাম। বাট কাহিনী উল্টে যায়, কুলিদের সঙ্গে মিলে আমাদের সাইজ করতে আসা লোকদেরই আমরা সাইজ করে দিই। যে মালিকের উপর এতটা ভরসা করেছিলাম সে যখন এমন প্ল্যান করেছিল তাকে ছেড়ে দিই কি করে? লিডার হিসেবে আমি তাকে সাইজ করি। সেই মালিকের নাম ছিল জেভিয়ার, মানে তোর বাপ। আর তাকে মারা সেই লোকটা ছিল দেবরাজ, দেবা মানে আমি। সাইমনের চোখ বড় হয়ে যায়, ঝটকা আরো বাকি আছে। দেবা অকেটকে বন্ধ করে বলে, আমার ব্যাপারে সব খোঁজ নিয়েছিস তাই না? যে প্রীতিকে ধরে এনেছিস ও রাজশেখরের না বে, ও আমার মেয়ে। বারবার বলতেছিলি না আমাকে কোথাও যেন দেখেছিস, কোথাও যেন দেখেছিস। কি বে, দাড়ি পেকে গেছে বলে চিনতে পারছিস না নাকি? এবার সাইমনের মনে পড়ে তার বাপকে মারা সেই দেবরাজ এই দেবা। চিল্লায় ওঠে, অ্যাটাক! দেবা কি বসে থাকবে? শুরু হয় তাদের মাঝে হাতাহাতি। দেবা সাইমনের হাত দিয়ে তার লোকদের সাইজ করায়। যেহেতু দুজনেই লিড ক্যারেক্টার, একটু তো মার হিরোকেও খেতে হবে। এভাবে হাতাহাতি চলতে চলতে একসময় দেবা সাইমনকে বসায়। মাঝে দেবার লোকজন চলে আসে। দেবা বলে, আমি তো আমার বন্ধুর প্রতিশোধ নিতে এসেছিলাম। তোর কাজ বাজ দেখে বুঝলাম তুই তো তোর বাপের থেকে বড় কমিনা হয়ে গেছিস। তোকে ছেড়ে দিলে ক্ষতি আরো বাড়বে। সাইমন বলে, কি করবি কর, কিন্তু মনে রাখিস আমার বদলা নিতেও কেউ আসবে। আসতে দে, দেখে নিবনি বলে চটকানা দেয়। একটা বক্স করলে ঘড়ি ওঠায়। এদিকে আমরা দেখি অনেকগুলো গাড়ি পটে এলো। সাইমনের হাতে অকেটকে লাগে, সে খুব খুশি। এখন তার মেয়েকে কিভাবে বাঁচাবে? তার লোককে অর্ডার দেয়, কিন্তু ততক্ষণে কালেশা পৌঁছে গেছে। সে নিয়ে বলে, তোর খেল খতম। তারপর কি বস? দেবা বলে, নষ্ট করে দে। দেবা একটু পর চটকা দিলে আমরা দেখি ঘড়ির চেন বানিয়ে সাইমনকে ধরলো। সেই চেন দিয়েই চাপ দেয়, সাইমনের খেল খতম। বের হয়ে যেতে যেতে সবকিছু নষ্ট করে দেয়। এখান থেকে চলে যাবে, ওই যে অনেকগুলো গাড়ি এলো তারা এদের ধরে নেয়। লোক বেশি কিছু করার নেই, মুখোশ পরে উঠিয়ে নিয়ে যায়। সকালবেলা মুখোশ খুলে দিলে দেবা দেখে খালি মাঠ, আশপাশে অনেক লোক, তাদের সব লোকজন আছে। কিছু বুঝে ওঠার আগেই উপরে দেখে দুইটা মাল আসতেছে। একটু পর ল্যান্ড করে। একটা থেকে অনেকগুলো কুকুর বের হয়, আর একটা থেকে হুইল চেয়ারে বসা মুরব্বী। কুকুর হাতে লোকটারা আস্তে আস্তে পা থেকে দেখানো শুরু করে, মানে এন্ট্রি সিন, একটু তো বিল্ড আপ থাকতে হবে। হাত বাড়িয়ে দিলে দুইটা বাটুল তার হাতে দেওয়া হয়। আর এখানে ফেস দেখিয়ে এন্ট্রি করায় মুভির সব থেকে ইন্টারেস্টিং ক্যারেক্টার আমির খান বস, অর্থাৎ দাহার। নাম শুনেছেন না একবার? ও হ্যাঁ, এখানে কিন্তু একটা কফিনও দেখা গেল, মাথায় রাখেন। দাহা তাদের সিন্ডিকেটের যে শত্রুরা ছিল তাদের ঘুম পাড়ায়। তারপর বাপকে বলে, বাবা শত্রুদের তো মারলাম, এখন গাদ্দারদের কি করব? তার বাপ কিন্তু আর কেউ না, মহেশ মাঞ্জরেকর অর্থাৎ কাক্কার। বলে, স্যার কলম করে দে। দাহা একটা মাল নিয়ে চলে যায় দেবার কাছে। সবার আগে তাকে সাইজ করতে হাত চালায়। এরা ভয়ে চমকে ওঠে, বাট না, থেমে গেছে। দেবা এক চিমটি ভয়ও পায়নি। তাই দাহা অবাক হয়ে চেয়ে তাকে, কিরে এ একটুও ভয় পেল না? তখনই তার মাথায় কিছু একটা আসে, যেটা দেখাতে সিন পিছনে এনে দেখায় যে যখন বিদেশ থেকে বের করে এনে সবাইকে মারতে চলেছিল সমুদ্রের মাঝখানে সাইমনের বাপ, সে সময় দেবা আর কালেশা মিলে সবাইকে সাইজ করে দেয়। দেবা জেভিয়ার মানে সাইমনের বাপকে সাইজ করে, কারণ সেই ছিল মূল কালপ্রিট। দেবা জেভিয়ারকে টানতে টানতে সবার সামনে নিয়ে আসে, যেখানে জেভিয়ারের পরিবার মানে সাইমনও ছিল। জেভিয়ারের পার্টনার ছিল কাক্কার, তার ছেলে এই দাহা। দেবার কাজ দেখে সে বলে, এ কি বাবার থেকেও বড় মা? সেদিন দেবা সবাইকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছিল। দেবা অন্য কুলিদের জন্য নিজের পরিবারের কথা ভাবেনি, তাই রাজশেখর তার সঙ্গে অভিমান করে দূরে চলে গেছিল। দাহা বলে ওঠে, ও ফেমাস লেবার ইউনিয়ন লিডার দেবরাজ, আরে ভাই কেমন আছো তুমি? দেবা বলে, বাহ, নাম মনে আছে তাহলে? আরে কেন থাকবে না, তোমায় কি বলা যায়? বাবা, দেবা তো বেঁচে আছে, এসব কি? দাহা দেবাকে বলে, বাবার চেয়ার যখন আমাকে দেওয়া হয় আমি কত খুঁজেছি তোমায় জানো? তোমায় আর তোমার টিমকে আমার প্রয়োজন ছিল, কারণ তোমাকে আমি আমার ডান হাত বানাতে চেয়েছিলাম। সবাই আমায় জানিয়েছিল তুমি মারা গেছো। কি এখন কাজ করবে আমার সঙ্গে? দেবা একটা বিড়ি লাগিয়ে বলে, দাঁড়া, তোর বাবার সঙ্গে কথা বলে জানাচ্ছি। দেবার কাছে আসা দেখে কাক্কারের কাঁকড়া নড়ে ওঠে। দেবা বলে, কাক্কার, অনেকদিন পর দেখা হলো।
তোর ছেলে আমাকে তার সঙ্গে থাকতে বলছে, ঠিক আছে থাকবো, কিন্তু ওকে বলে দে কোনো কুলি বা লেবারের একটুও ক্ষতি হলে আমি কি করতে পারি। কাকার প্রমিস করে তেমন কিচ্ছু হবে না, সে সব কিছুর খেয়াল রাখবে, সে জাস্ট তাদের সঙ্গে থাক। দেবা গিয়ে কাকার সাইডে দাঁড়ায়, কাকার খুশি হয়ে ছেলেকে বলে রাজি হয়েছে, কাজ হয়ে গেছে, ও থাকবে আমাদের সঙ্গে। দাহাও এটাই চাইছিল। মাঝে আবার একটা গাড়ি আসে আর ভিতর থেকে বের করে আনা হয় কচ্ছপের বাচ্চাকে। তাকে দেখে তো প্রীতির রক্ত টকবক করছে। দাহা তাকে সাইজ করতে যাবে, দেবা ডাক দেয়, দাহা ওকে ছাড়, ও আমার শিকার। তিনজন মিলে যায়, সিনটা বেশ লাগে। দাহা তো দেশি বিড়ি খায়নি কখনো, জিগাই এটা কি? কালেশা বলে বিড়ি। দাহা বলে ভালোই তো, আর আছে? কালেশা আর একটা বের করে, দাহা পুরো প্যাকেটটাই নিয়ে আয়। আরে দেবা টাকলাকে ধরে, কিরে কিছু মনে পড়ছে? দয়া ভাবছে শেখর তাকে বলেছিল কেউ আসবে, আজ তো সত্যি সত্যি এসে গেল। দেবা একটা ডিসুম দেয়, টেঙ্গুর গিয়ে কূপের মাঝে পড়ে। দেবা মাটি ফেলতে বলে, দাপন হয়ে যায় দয়া। দাহা বলে এত গভীর গর্ত কেন? দেবা বলে ওর উঠে আসার অভ্যেস আছে, তাই রিস্ক নিলাম না বলে যেতে লাগে। দাহা বলে ভাই বন্ধুর বদলা নিতে ভালোই লাগে না? দেবা হাসছে। দাহা বলে আমার বন্ধুর বদলাও তো আমাকে নিতে হবে, তাই না? কিন্তু দেখা যাবে পরে, আগে ধান্দা, তাই সব ভুলে গেলাম। তো বলো কবে জয়েন করছো আমার সঙ্গে? এবার যেন আবার এতটা সময় নিও না যে আমাকে আবার ইন্ডিয়াতে আসতে হয়। দেবা হাসি আর বলে যে কোনো সময়, কিন্তু কথা একটাই, আমার কুলিদের যেন এমন কোনো প্রবলেম না হয় যে তার সমাধান করতে আমাকে মেক্সিকোতে যেতে হচ্ছে। বলে দুজনে হেসে ওঠে, মানে কেউ কম না। তাদের হাসি ফোকাস করে স্ক্রিনের আলো নিভে যায় আর পরের সিন শুরু হয় এয়ারপোর্টে। দেবা প্রীতি সহ তার বোনদের দেশের বাইরে পাঠাচ্ছে যাতে তারা সেফ থাকতে পারে। প্রীতি দেবাকে জিজ্ঞাসা, স্যার আপনার কুলিদের মাঝে এত নাম্বার কার ছিল? দেবা ইচ্ছে করে মিথ্যে বলে সে জানে না। প্রীতি বলে বাবা আমাদের বুঝিয়েছিল আপনি দায়িত্ব জ্ঞানহীন, নেশা আর মারামারির কারণে পরিবার ছেড়ে দিয়েছেন, আপনার চিন্তায় তার বোন মারা গেছে, এই অভিমানে সে কখনো আপনার কাছে যায়নি, এই জন্য আমিও আপনাকে সহ্য করতে পারিনি, বাট আজ আমরা বুঝতে পারলাম আপনি কেন পরিবার ছেড়েছিলেন। দেবা বলে কোনো সমস্যা নেই বেটি, যদি কোনো প্রবলেম হয় জাস্ট কল মি, হাজির হয়ে যাব। মাথায় হাত বুলিয়ে বিদায় দেয়। যেতে যেতে দুজনেই ফিরে ফিরে তাকায়, হয়তো মনে টান লাগছে, বাট কিছু করার নেই, কেউ বুঝতে পারছে না। ক্যামেরা দেবাকে ফলো করে আর মনের মাঝে অনেকগুলো প্রশ্ন রেখে মুভির আরো পার্ট বা অন্য মুভির সঙ্গে কানেক্ট হওয়ার ক্লু রেখে মুভিটা এখানেই শেষ করে দেয়।